ওনারা চাকরি হারিয়ে নতুন চাকরিতে ঢুকেছেন। বয়স হয়েছে তো, আগের চাকরিটা গেছে, রিটায়ার করেছে, তারপর এখন নতুন চাকরিতে ঢুকেছে, সেই জন্যই গেছে। এবং যার এগেনস্টে তখন অত কথা বলতো, তার হয়েই গুণগান করা শুরু করলেন। সেটা তাদের ব্যক্তিগত চয়েস। এছাড়া আমাদের আর চাকরি বিক্রি যখন 26,000 হাহাকার করছে রাস্তায়, কার্যত তাদের ভাতের লড়াই এই মুহূর্তে দাঁড়িয়ে, তখন দেখা যাচ্ছে একটা অন্য টপিকে কল্যাণ ব্যানার্জিরা মেতে উঠেছেন, 1 ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করছেন। আমি জানি না যে এই মুহূর্তে কি এই ইস্যুটা চাপার জন্য এখন এই ইস্যুটা এলো। আপনি বলতে পারবেন স্যার, আপনারা আপনারা অনেক বুদ্ধি ধরেন, আপনাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি বলছি এই যে বিষয়গুলো, যে বিষয় ওনাদের দলের অন্দরেই থাকতে পারতো, সেটাকে প্রকাশ্যে নিয়ে এসে এই যে 26,000-এর কান্না কি ভুলিয়ে দিয়ে একটা দলীয় চক্রান্ত। উনি কার এগেনস্টে লড়াই করবেন? আমি কি আমার এগেনস্টে লড়াই করতে পারি? আমার ভুলে, আমার দলের ভুলে, আমার দলের অন্যায়ে এতগুলো মানুষের চাকরি, সত্যি বিকাশ বাবুকে অন্তত বাংলার মানুষের পুরস্কৃত করা উচিত। নোবেল না দেওয়ার দরকার, নোবেল দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি পান আমি খুব খুশি হব। আমার মনে হয় সবাই খুশি হবেন, কারণ অত আসলে ওনারা কোনো কিছু ঢাকতে পারছেন না, মানে বেআব্রু হয়ে গেছেন। ওনারা যেখানে হাত দিয়েছেন সেই জায়গাটাই শেষ হয়ে গেছে। এবং দুজন সিনিয়র এমপি, তারা কতটা নিচে নামতে পারলে একে অন্যের মানে সম্পর্কে এই ধরনের উক্তি করতে পারে, এটা ভাবা যায় না। এটা বাংলার লজ্জার, ওনাদের লজ্জার কিছু নেই, ওনাদের গর্বের হতে পারে, দেখো আমি কিরম দিলাম। এটা বাংলার লজ্জার, এবং এটাই মূল চরিত্র। এটা দেখলেই বোঝা যায় এই রাজনৈতিক দলটির কোথায় অবস্থান করছে। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চে বলতে পারেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন। না না না, সিভিক শিক্ষকও নয়, তার থেকেও বাজে, ভলেন্টিয়ারি সার্ভিস দিন। কথাটার মানেটা কি? একজন শিক্ষক, তিনি 8 বছর 10 বছর চাকরি করেছেন, তারপরে হঠাৎ করে তার পরিবার দেখবে সে ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছে। ইয়ার কি হচ্ছে? মানুষের জীবন নিয়ে, মানুষের ক্যারিয়ার নিয়ে, মানুষের পড়াশোনা নিয়ে এটা মজা করা হচ্ছে। ভলেন্টিয়ারি সার্ভিস ওনার একটি একটি ওনার দলের একটি লোকও ভলেন্টিয়ারি সার্ভিস দেয় না। যারা ভলেন্টিয়ারি সার্ভিস নামে যাদের দেওয়া উচিত, যারা পাবলিকের কাজ করা উচিত, প্রত্যেকের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট রয়েছে। এই টাকাগুলো কারা নিয়েছে তাদেরকে প্রকাশ্যে এনে জনসমক্ষে তোলা উচিত ছিল, যে এই শাসক দলের এই এই ব্যক্তি, তার মধ্যে অনেক ছোট বড় মাঝারি, অনেক বড়, তার থেকেও বড় নেতা জড়িত। তাদেরকে জনসমক্ষে আনা উচিত ছিল, যে এদের এই অপরাধের জন্য আজকে আমাদের রাজ্যের এতগুলো মানুষ অনাথ হয়ে গেলেন। সুতরাং সেটা কিন্তু করেননি, একবারও সেই কথা বলেননি। আপনারা খেয়াল করে দেখুন যে যারা টাকাটা নিয়েছে, যারা অন্যায় করেছে, তাদের এগেনস্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি বাক্য খরচ করেনি। আমি বলছি স্যার, একটা জিনিস আমি জানতে চাইবো, 26,000 পথে নামলো, সেই 26,000-কে নিয়ে মুখ্যমন্ত্রী মিটিং করলেন, কিন্তু এই 26,000-এর চাকরি যাওয়ার পেছনে দায়ী কোন সরকার, কে দায়ী? এটা আমার বলার অপেক্ষা রাখে না। প্রথম কথা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে গোটাটাই বর্তমান শাসক দল এবং সরকার। আমি দুটোকে যদি আলাদা করি, এখন আমাদের কাছে এটা এখন সমার্থক হয়ে গেছে। সরকারও যা, শাসকও শাসকও যা, সরকারও তা। অর্থাৎ শাসক দলের কোনো নেতা যখন কিছু বলেন, তখন প্রশাসনের সবাই মেনে নেন, বা প্রশাসন যা বলেন শাসক দল সেটা মেনে নেন। অর্থাৎ এটা সমার্থক। তো এনাদের ভুলে এবং অন্যায়, শুধু ভুলে বললে ভুল ভুল করা হবে, মানে এরা কেউ দুগ্ধপোষ্য মানে শিশু নয়, প্রত্যেকেই শিক্ষিত, এবং অধিকাংশ মানে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত আমি বলবো, যারা এই টাকাগুলো লোপাট করেছেন। এবং তারা জানতেন যে এইভাবে চাকরি দিলে তার ভবিষ্যৎটা কি হতে পারে, অথবা তারা জানতেন না বা বুঝতে পারেননি যে মানুষের কাছে এরা ধরা পড়ে যাবেন। আজকে ধরা পড়ে গেছেন। আপনি খেয়াল করে দেখুন, আমি যেমন গতকালকে একটা কোনো টেলিভিশন অনুষ্ঠানে আমি বলেছিলাম যে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী 4-5 হাজার লোককে নিয়ে মিটিং করলেন, 26,000-কে নিয়ে তো মিটিং করেননি। এবং 4-5, হ্যাঁ, এবং সেই পাশের পেছনেও ওদের কথা অনুযায়ী 500 টাকা, সেখানেও নাকি কারচুপি। অবশ্য এটা হয়তো শাসক দলের রক্তে ঢুকে গেছে, এই কারচুপি করাটা। ভাবতে লজ্জা লাগে যে রাজ্যে একটা যোগ্য ব্যক্তির, তিনি পুরুষ হন আর মহিলা হন, তাদের ওপেন মাঠের উপরে রাত কাটাতে হয়, একটা গড়ের মাঠের উপরে তার শিশুকে নিয়ে, বছরের পর বছর, যেখানে চাকরি প্রার্থীরা যারা চাকরিতে যোগ্য হয়ে বসে আছেন,
তারা বছর হয়ে গেছে, কয়েক বছর হতে চললো, তারা বসে আছেন কোথায়? আমি দেখলাম তো একবারও মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যেতে, একবারও তার মানবিক মুখ দেখলাম না। এত নাকি ওনার মানবিক চেহারা, এই মানবিক চেহারাটা বড় প্রকট আমাদের রাজ্যে, অন্তত সাধারণ মানুষের কাছে। মুহূর্তে বুদ্ধিজীবীদের মঞ্চে এখন দেখা যাচ্ছে সুবোধ সরকার, আবুল বাশার, চাকরি প্রার্থীদের মঞ্চে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না এই সমীর রাইচের মতো মানুষদের। কেন বলুন তো? কেন ওনারা সরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? কি জন্য ওনারা সরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? এক সময় যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন হচ্ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পা মিলিয়েছিলেন। তাহলে কেন ওনারা সরে গেলেন? কিন্তু আসল এখন যাদেরকে মুখ দেখতে পাওয়া যাচ্ছে তারা চাকরি প্রার্থীদের মঞ্চে। আমরা তো মাঝে মাঝে অনেকেই ভাবছিলেন হয়তো তারাই চাকরি হারিয়েছে কি, এরকম অনেকে ভাবছিলেন। স্যারের সঙ্গে কথা বলবো, স্যার, অনেকে ভাবছিলেন যে সুবোধ সরকার, আবুল বাশার ওনারা কি চাকরি হারিয়েছে? ওনারা চাকরি হারিয়ে নতুন চাকরিতে ঢুকেছেন। বয়স হয়েছে তো, আগের চাকরিটা গেছে, রিটায়ার করেছে, তারপর এখন নতুন চাকরিতে ঢুকেছে, সেই জন্যই গেছে। আর ওনাদেরকে আমি দোষ দিই না, কারণ ওনাদেরকে এই শর্তেই বোধহয় নেওয়া হয়েছিল যে যখন সরকারের প্রয়োজন পড়বে বা ক্রাইসিস হবে, ওনারা গেলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো ধারণা যে ওনারা গেলে জনসমক্ষে সেটা সরকারের ইমেজটা বাড়বে। কতটা বাড়ছে সেটা উনি বুঝতে পারছেন বা বুঝতে পারবেন, বা কালকেই বোঝা গেছে। হ্যাঁ, তো আমাদের কিছু বলার নেই। যখন সরকারের বিপর্যয় আসবে বা সরকার যখন নিজেরা ফেস করতে পারবে না তখন কি ওনাদেরকে এগিয়ে দেওয়া হবে? অতি অবশ্যই। তার কারণটা হলো, যখন বামফ্রন্টের এগেনস্টে লড়াইটা আমরা করেছি, আমি একা নয়, বহু মানুষ, তখন দুজনই আমার খুব রেসপেক্টেড, বাসারদা, সুবোধ, দুজনই। বাসারদা সুবোধ অসাধারণ কবি, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু তখন ওরা বামফ্রন্টের হয়ে কথা বলতো ওই পিরিয়ডটাতে। টেলিভিশনে বহু প্রোগ্রাম হতো, যখন ডিবেট হতো, যখন আমরা বামফ্রন্টের এগেনস্টে বলতাম, বামফ্রন্টের বাজে কাজের এগেনস্টে প্রতিবাদ করতাম, ওরা তখন বামফ্রন্টের হয়ে জয়গান করতো। ঠিক যখন ভোটটা হয়ে পরিবর্তনটা হলো, কোনো এক অজ্ঞাত কারণে বা অজ্ঞাত ভাবে তারা কিন্তু ঠিক আবার মানে স্রোতে গা ভাসিয়ে দিলেন, অর্থাৎ বর্তমান সরকারের দলের মধ্যে ঢুকে গেলেন। এটা অসাধারণ ক্যালিবার, আমি বলবো। এই ক্যালিবারটা আমার অন্তত কোনোদিন ছিল না, হবেও না, অনেকেরই নেই হয়তো। তো ওদের নিশ্চয়ই যোগ্যতা এটা, আমি বলবো। এবং যার এগেনস্টে তখন অত কথা বলতো, তার হয়েই গুণগান করা শুরু করলেন। সেটা তাদের ব্যক্তিগত চয়েস। আমার মনে হয় একটা জিনিসে উপনীত হওয়া যাচ্ছে, ওনারা সবসময় বরাবরই শাসক দলের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন বামফ্রন্ট আমলে বামফ্রন্টের সঙ্গে ছিলেন, এখন যেমন তৃণমূল আমলে তৃণমূলের সরকারের সঙ্গে রয়েছে। মানে যে সরকার ক্ষমতায় থাকে হ্যাঁ, ওটা আসলে বহু মানুষ থাকেন যারা ক্ষমতার আহ, সঙ্গে থাকতে ভালোবাসেন, কারণ তাহলে কিছু তো সুবিধে পাওয়া যায়। হ্যাঁ, যে সুবিধাগুলো আমরা পাই না, পেতে চাইও না ইনফ্যাক্ট। তো সেই সুবিধাটা নিশ্চয়ই ওনারা পান, তা নাহলে কেন? যখন সমাজে এই ধরনের একটা অন্যায় হচ্ছে, এবং আমি আমি বিশ্বাস করি না যে তাদের মতো মানুষরা এটা বোঝেন না। আমি বিশ্বাস করি না যে তাদের মতো মানুষের হৃদয় কখনো কাঁদেনি বা কাঁদে না যখন এতগুলো এতগুলো চাকরি হারাদের হয়ে। সুতরাং তাদেরও কাঁদে, কিন্তু তাদের হয়তো সরকারের উপর দায়টা বেশি, তাই ভাবেন যে সরকারের অন্যায়গুলো বা ভুলগুলোর সাথে তারা থাকবেন, এবং থাকছেন। এবং সেটা ভবিষ্যতেও দেখব, যদি এই সরকারও চেঞ্জ হয় তখন দেখবেন আর এক পরবর্তী সরকারের, তখন দেখবেন এরাই মধ্যমণি। এটা আমাদের ভবিতব্য বাঙালির। একই সাথে আমি বলছি, আমাদের এই যে বর্তমান সরকার চলছে, তারা কি ভাবলো এই চাকরি বিক্রিটা, আমাদের রাজ্যে যখন শিল্প আসছে না এত চেষ্টা করে, চাকরি বিক্রিটা একটা শিল্প হিসেবে ধরি আমরা? আসলে তোলাবাজি, এই যে মাথায় এলো কি করে যে শিক্ষককে বিক্রি? না না, এটা তো ক্রিয়েটিভ ব্রেন না এদের। দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন, আমি অনেক শুনেছি ওনার অনেক অনুষ্ঠানে, যে কিছু করতে গেলে বুদ্ধি চাই। এই বুদ্ধিটা ইউজ করেছে। এরা ভেবেছে চাকরি দেবো,
প্রথম কথা চাকরি দেননি, কিন্তু চাকরি খেলেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমি কারো চাকরি খাইনি, কালকে পরিষ্কার করে বলেছে চাকরি খাওয়া আমার যদি থাকতো তাহলে আমি বামফ্রন্ট আমলের অনেক চাকরি খেতে পারতাম। ওনার উনি যা বলেন সেটা যদি আমরা সব মেনে নিই না, তাহলে হয়তো অনেক শান্তিতে থাকতে পারবো, কিন্তু সেটা পারছি না। আমাদের বিবেক সেটাকে সায় দেয় না, কারণ ওনার সব কথা মেনে নিতে। সেই জন্য আমার মনে হয় যে ওনার অবর্তমানে এটা ইতিহাসে নিশ্চয়ই লেখা থাকবে যে আমাদের রাজ্যে কিভাবে কোনো একটি সরকার এবং তার দল সাধারণ মানুষের চাকরি তো দিতে পারেনি, কিভাবে চাকরি খেয়েছেন। দিনের পর দিন উনি প্রতি বছর অত ঘটা করে এত বড় বড় শিল্প উৎসব করেন, শিল্প নাকি আনা হচ্ছে, সমস্তটাই যে চোখে আমাদেরকে ধুলো দেওয়া হচ্ছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। সেখানে তো দিতে পারেনি, বরঞ্চ গরিব মানুষদের, যোগ্য ছেলে মেয়েদের চাকরি উনি উনি এবং ওনার দল শেষ করে দিয়েছেন। এবং দিনের পর দিন আমার ভাবতে লজ্জা লাগে, যে রাজ্যে একটা যোগ্য ব্যক্তির, তিনি পুরুষ হন আর মহিলা হন, তাদের ওপেন মাঠের উপরে রাত কাটাতে হয়, একটা ঘরের মাঠের উপরে তার শিশুকে নিয়ে, বছরের পর বছর, যেখানে চাকরি প্রার্থীরা যারা চাকরিতে যোগ্য হয়ে বসে আছেন, তারা বছরও হয়ে গেছে, কয়েক বছর হতে চললো, তারা বসে আছেন। কোথায় আমি দেখলাম তো একবারও মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যেতে রয়েছে প্রত্যেকের। উনি তো বলবেন, ওনাকে বললে উনি বলবেন আমি তো ভলেন্টারি সার্ভিস দিই। হ্যাঁ, উনি ভলেন্টারি সার্ভিস দেন, উনি তো কথায় কথা বলেন না আমি 1 টাকাও নিই না। হ্যাঁ, এবং আমার আমার এত ইন্টারেস্ট আছে, এত আমার বিভিন্ন জায়গা থেকে আমার রয়্যালটি পাই, এগুলো বলেন। এগুলো আমাদের কাছে হাস্যকর। প্রথম কথা ওনার বই, হ্যাঁ, এবং আবারও বলছি, এবং যা অসামান্য সৃষ্টি করে উনি গেলেন ওনার সাহিত্য দিয়ে, সেটা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলার ইতিহাসে এটাও লেখা থাকবে, মুখ্যমন্ত্রী বলছেন আম গাছে আমি হয় আমরা হয় না, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো উনি লড়াই করবেন। এবং কথা রয়্যাল বেঙ্গল টাইগারের উনি কতগুলো শব্দ টার্মস খুব ভালো জানেন। উনি কার এগেন্সে লড়াই করবেন? আমি কি আমার এগেন্সে লড়াই করতে পারি? আমার ভুলে, আমার দলের ভুলে, আমার দলের অন্যায়ে এতগুলো মানুষের চাকরি গেল। যে সিপিএম করেছে, কেস করার আগে কেন বিকাশ রঞ্জন ভাবলো না বিকাশ রঞ্জনকে আইসোলেটেড করা উচিত? দেখুন, উনি যদি ভাবেন বিকাশ বাবুকে আইসোলেটেড করবেন, ওনার দল করতে পারে, অনেকেই করতে পারে, কিন্তু আইন তো করবে না। আইনের কাছে সবাই সমান, বিকাশ বাবুর অধিকার আছে, বিকাশ বাবু সিপিএম করুন। বিকাশ বাবু যদি একটা সত্যিকে সামনে নিয়ে আসেন, সেটা তো নিশ্চয়ই ওনার কাছে মনে হবে অন্যায়। কিন্তু আমি মনে করি বিকাশবাবু সম্পর্কে উনি যা যা বলছেন, বিকাশবাবু সম্পর্কে যে যে অবজ্ঞা করছেন, হেয় করছেন, যে বিকাশবাবু নোবেল পুরস্কার পাওয়া উচিত, এত বড় আইনজীবী, আমি মনে করি বিকাশবাবু যদি এই কাজটি করে অন্যায় করে থাকেন, তাহলে ভবিষ্যতে যেন আমাদের বাংলার বুকে আরো অনেক বিকাশবাবু তৈরি হয়। কারণ আমরা চাই সত্যিটা সামনে আসুক। আমরা কখনো চাই না কাউকে অযথা অপদস্থ করার, অযথা হেয় করার। আবারও বলছি, আইন, প্রথম কথা বিকাশবাবু ভার্ডিক্ট দেননি, দিয়েছে কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। সুতরাং বিকাশবাবু উনি খেলতে ভালো জানেন, ওনার দল খেলতে ভালো জানেন উনি, সুতরাং ওনার এগেনস্টে গেলেই সেটাকে খেলা পাবেন। হ্যাঁ, সুতরাং আমরা দেখেছি ওনার খেলা, তাতে কত মানুষের মৃত্যু হয়েছে সেগুলোও দেখেছি। জানি না আগামী দিনে কি দেখবো, তবে এটুকু বলছি, সত্যি বিকাশবাবুকে অন্তত বাংলার মানুষের পুরস্কৃত করা উচিত। নোবেল না দেওয়ার দরকার, নোবেল দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি পান আমি খুব খুশি হব, আমার মনে হয় সবাই খুশি হবেন। কারণ অত অত অসাধারণ সব লেখা, অসাধারণ কীর্তি, অসাধারণ ছবি আঁকা, অসাধারণ জীবনযাপন, অসাধারণ তার মুখের ভাষা, অসাধারণ তার উক্তি, এগুলো সবই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আবারও বলছি, মুখ খুলেছেন ব্রাত্য বসু, বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে যারা স্কুলে যাননি, আমি তো জানি না তারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন কিনা। দেখুন, ব্রাত্য বসু কি বলেছেন এটা আমি জানি না। এখানে এটা ব্রাত্য বসুর ব্যাপারটা এখানে খুব একটা যে বিশাল ইম্পর্টেন্ট তা নয়। কারণ এটা করেছে, এটা যে সময়টা আমরা দেখতে পাচ্ছি হয়েছে, সেটা তখন যিনি আহ, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি কিন্তু জেলে,
এবং তাহলে তো আমি মনে করি এটা যদি অন্যায় নাই হয়, তাহলে কেন মাননীয় মুখ্যমন্ত্রী কালকে একটিবারও বললেন না, গতকালকে নেতাজি ইন্দোরে, যে পার্থ চ্যাটার্জিকে ভুল করে অন্যায় করে জেলে আটকে রাখা হয়েছে, ওনাকে বেরোলে আমরা জবার মালা দিয়ে মানে ইসে করাবো, অভিনন্দন জানাবো। একবারও তো বললেন না, একবারও বললেন, একটিবারও বললেন না। সুতরাং এখানে পার্থ চ্যাটার্জি জেলে, এবং কিন্তু কুণাল ঘোষ বলছে দল নাকি সব জানতো আগে থেকে, পার্থ চট্টোপাধ্যায়কে সেজন্য সরিয়ে দিয়েছিল অন্য দপ্তর। দলের কাছে খবর ছিল তাহলে। কুণাল বাবুর ভালো হোক। উনি অনেক সময় ওনার অজান্তে আমাদেরকে অনেক সত্যি কথা বলেছেন, সেটা আমরা জানি, ইতিহাস তাই বলে। অনেক সময় বলেছেন, অনেক সত্যি কথা উনি বলে দিয়েছেন, সেটা দলের উপর রাগ করে হোক, অভিমানে হোক। হ্যাঁ, আবার মাঝে মাঝে এমন কথা বলেন যেটা হাসির খোরাক হয়ে যায়। তবে এটুকু আমি বলতে পারি, কুণাল বাবুর কথাতে কারোর কোনো যায় আসে না। না যায় ওনার পার্টি, না যায় জনগণের।